নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে এই মুহূর্তে ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় যদি বলতে হয় তাহলে সেটা মহারাষ্ট্র। আর মহারাষ্ট্রে এই মুহূর্তে যে তোলপাড় চলছে, যে টানাপোড়েন চলছে, যে সরকার থাকবে কি থাকবে না, উদ্ধব ঠাকরে নাকি একনাথ শিন্ডে, এই বিষয়টি নিয়ে টানাপোড়েন কিন্তু লাগাতার। এই মুহূর্তে যেরকমটা জানা যাচ্ছে যে গুয়াহাটিতে যে বিধায়কদের সঙ্গে ছিলেন একনাথ শিন্ডে, তিনি আবার মুম্বাইমুখী হয়েছেন এবং তিনি মুম্বাইতে পৌঁছচ্ছেন। জানা যাচ্ছে সেটা হচ্ছে আজকে সকালেই আরও দুজন শিবসেনা বিধায়ক যোগ দেওয়ার ফলে মোটামুটিভাবে শিন্ডে শিবিরের শিবসেনা বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে 38। কিন্তু সেই সংখ্যাটা 38 নাকি 42, একনাথ শিন্ডের দাবি অবশ্য 42 এবং তাদের সঙ্গে আরও 10 জন নির্দল বিধায়ক রয়েছেন, এই রকম দাবিও তারা করছেন, অর্থাৎ 52 জন বিধায়ক রয়েছেন। সুতরাং সরকার তারা যেদিকে চাইবেন সেদিকেই সরকার যাবে, এই রকম একটা পরিস্থিতিতে তারা পৌঁছেছেন, এরকমটাই দাবি একনাথ শিন্ডের। কিন্তু এই বিদ্রোহী শিবসেনা নেতা ঠিক কি করতে চাইছেন? তিনি কি মুখ্যমন্ত্রী হতে চাইছেন? যদি মুখ্যমন্ত্রী হতেই চান তাহলে উদ্ধব ঠাকরে তো বলেই দিয়েছেন ইতিমধ্যে যে আমার ইস্তফাপত্র রেডি আছে, তৈরি করা আছে ইস্তফাপত্র। সেক্ষেত্রে যদি সেরকম মনে করেন বিধায়করা তাহলে আমি ইস্তফা দিয়ে দিতে রাজি আছি। ইতিমধ্যেই বর্ষা ছেড়ে দিয়েছেন তিনি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর জন্য যে বাসভবনটি, সেই বাসভবনটি তিনি ছেড়ে দিয়েছেন এবং তিনি আবার মাতোশ্রীতে ব্যাক করেছেন, মাতোশ্রীতেই থাকছেন। সুতরাং তিনি মনে মনে প্রস্তুত, কিন্তু সেই প্রস্তুতি অন্য জায়গাতেও তৈরি হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক প্রস্তুতিটাও কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে। এনসিপি ইতিমধ্যেই, অর্থাৎ শরদ পাওয়ার, তারা ইতিমধ্যেই অ্যাক্টিভ হয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে ভাবতেও শুরু করে দিয়েছেন। এবং যাতে সরকার পড়ে না যায়, যদি শিবসেনার এই 52 জন বেরিয়ে চলে যান তাহলে তো একটা সত্যি সত্যি অচলাবস্থার সৃষ্টি হবে। কারণ এই মুহূর্তে যে ছবিটা রয়েছে, সেই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা। তার মধ্যে একজন বিধায়কের আসন খালি রয়েছে ইতিমধ্যে। তো 288 সেহেতু ম্যাজিক ফিগার হচ্ছে 145, যেহেতু একটি আসন খালি তাই 144-এ পৌঁছেছে ম্যাজিক ফিগার। সুতরাং এই 144 পেতে গেলে কি করতে হবে? 168টি আসন রয়েছে এনডিএতে, অর্থাৎ মহাবিকাশ আঘাড়িতে। সেখানে 55 জন শিবসেনার বিধায়ক। সেই 55 জন শিবসেনার বিধায়কের মধ্যে আমি ধরে নিচ্ছি, যদি একনাথ শিন্ডের কথাই সত্যি হয়, তাহলে 42 জন শিবসেনার বিধায়ক তারা একনাথ শিন্ডের সঙ্গে রয়েছেন। আরও 10 জন তারা রয়েছেন নির্দল বিধায়ক হিসেবে বা অন্যান্য দলের যে বিধায়ক রয়েছেন তারা। সুতরাং এই 158 থেকে যদি বিয়োগ করতে হয় 52, সেক্ষেত্রে 168 থেকে 52 যদি বিয়োগ করতে হয় সেক্ষেত্রে নম্বরটা অনেকটাই কমে আসছে। আর অন্যদিকে তারা যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ দেন তাহলে 113 জনের ভারতীয় জনতা পার্টির যে জোট, অর্থাৎ এনডিএর জোট, সেই জোটের সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে। অতএব সরকার সেখানে তারা গঠন করতে পারেন। কিন্তু প্রশ্নটা এই জায়গাতে যে এইরকমভাবে নির্বাচিত সরকার বা নির্বাচনের পরে পরবর্তী জোট করা সরকার, সেই সরকারকে যে কোনো সময় 2.5 বছর পর হঠাৎ করে ফেলে দেওয়া যায়? হঠাৎ করে বিক্ষুব্ধ গোষ্ঠী বেরিয়ে গিয়ে অন্য একটি দলের সঙ্গে জোট করে তাদের সংখ্যা অনেকটা বাড়িয়ে দিয়ে পূর্বতন সরকারটিকে ফেলে দিতে পারেন? এটা তো একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে যেতে পারে ভারতের সংসদীয় গণতন্ত্রে। কারণ ভারতের সংসদীয় গণতন্ত্রে যদিও ভোটের অঙ্কটাই সবচাইতে বড় অঙ্ক, কিন্তু সেই ভোট যারা দেন তাদের মতামতটা আর এই নতুন করে সরকার গড়ার সময় নেওয়া হয় না। সেটাই হচ্ছে সবচাইতে বড় ত্রুটি ভারতের সংসদীয় গণতন্ত্রের। মহারাষ্ট্রে আবারও সেরকমটাই ঘটতে চলেছে কি? যেমনটা মেঘালয়ে দেখেছি, যেমনটা মধ্যপ্রদেশে আমরা দেখেছি, যেমনটা হয়তো ঘটতে পারে পরবর্তীকালেও অন্য কোনো রাজ্যে, এরকম একটা আভাস কিংবা ইঙ্গিত বা অশনি সংকেত টের পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। সেরকমটা কি ঘটতে পারে? আর এই জায়গা থেকে আমাদের আজকের হাইটকের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেব। তবে তার আগে জানিয়ে রাখবো যে উদ্ধব ঠাকরের পাশে কিন্তু দাঁড়িয়েছেন সব তার যারা বন্ধু দল, তারা সকলেই। কংগ্রেস তো দাঁড়িয়েছে, সেই সঙ্গে এনসিপি, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসে উদ্ধব ঠাকরেকে সমর্থন করেছে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উদ্ধব ঠাকরের সুবিচার চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে সুবিচারের আশা করা যেতে পারে, কিন্তু সুবিচারটা ঠিক কোন পথে আসবে সেদিকে আমাদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে, তাকিয়ে থাকতে হচ্ছে, শুধুমাত্র সেইটুকুই। দেখে নেব আজকের প্রশ্নগুলো। মহারাষ্ট্রের পরিস্থিতি কি যে কোনো রাজ্যেই হতে পারে? এটা প্রথম প্রশ্ন। মহারাষ্ট্রের পরিস্থিতি কি যে কোনো রাজ্যেই হতে পারে? এবার আসছে দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন নম্বর 2।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উদ্ধবের জন্য সুবিচার চাই, কিন্তু বিচার করবে কে? প্রশ্ন এটাই, বিচার কে করবে? জনগণ নাকি সংবিধান? দ্বিতীয় প্রশ্ন গেল, তৃতীয় প্রশ্ন আসছে এবার। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাই কি এবার প্রশ্নের মুখে? এটাই তৃতীয় প্রশ্ন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, যাকে আমরা রেসপন্সিবিলিটি, লয়্যালটি, বিভিন্ন রকম গালভারী শব্দে ব্যাখ্যা করে থাকি, সেই বিশ্বাসযোগ্যতাই কি এবার প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে? সাধারণ মানুষ, ভোটার কি এই প্রশ্নটাই এবার করবেন বিভিন্ন দলের বিধায়ক সাংসদদের, যারা যে কোনো সময় দলবদল করেন, দলবদল বা বিক্ষুব্ধ হয়ে যাওয়া এবং তারপর অন্য কোনো একটি দলের হাত ধরা? শিবসেনার যে বিক্ষুব্ধ বিধায়করা একনাথ শিন্ডের নেতৃত্বে, তারা কি আবার শিবসেনার সঙ্গেই যোগ দেবেন এসে? রাজনৈতিক সমীকরণ কি কখন কি হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সত্যি সত্যি কি এরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে? সেই সম্ভাবনাগুলোর দিকেই আমরা তাকাবো আজকে। আমাদের সঙ্গে আলোচনায় যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক অধ্যাপক সৈকত মণ্ডল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক তথা ভোট কুশলী জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফে আইনজীবী, বিজেপির লিগ্যাল সেলের সদস্য ভাস্কর দে, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের প্রবক্তা শুভাশিস ভট্টাচার্য, স্বাগত জানাই আপনাকে। আমি শুরু করব একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব, আর সেই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কেই প্রথম তার কাছে এই প্রশ্নগুলো তুলে দিচ্ছি। নীলাদ্রি, আপনার সময় শুরু। মহারাষ্ট্রের পরিস্থিতিটা একটু বিশেষ পরিস্থিতি, শান্ত বিশেষ পরিস্থিতি এই কারণে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শিবসেনা জোট করে লড়েছিল। যে ম্যান্ডেটটা তারা দিয়েছিল মানুষের থেকে, সেটা সরকার করার ম্যান্ডেট। বিজেপি যে ভোট পেয়েছিল, যেহেতু তারা জোট করেছিল, তার মধ্যে শিবসেনার ভোট আছে, আর শিবসেনা যে ভোট পেয়েছিল তার মধ্যেও বিজেপির ভোট আছে, যেহেতু তারা জোট করেছিল প্রি ইলেকশন অ্যালায়েন্স। যখন শিবসেনা সেই জোট ভেঙে যাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল বিজেপির সাথে, সেই কংগ্রেস এবং এনসিপির সাথে হাত মেলালো, মহারাষ্ট্রের ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা ঠিক সেই দিনই হয়েছিল। আর যা বিশ্বাসঘাতকতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়, সেই সরকার শেষও হয় বিশ্বাসঘাতকতা দিয়ে। আজকের ঘটনা সেটা প্রমাণ করছে। শুধু তাই নয়, শিবসেনার ঘোষিত আদর্শ, বালা সাহেব থাকারের ঘোষিত আদর্শ হচ্ছে হিন্দুত্ব। বালা সাহেব থাকারে ঘোষণা করেছিলেন যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, যে যদি কোনো শিব সৈনিক সেই ধ্বংসের সাথে যুক্ত থাকে তিনি তাকে নিয়ে গর্বিত, এটা ঘোষণা করেছিলেন তিনি। আর কংগ্রেস, এনসিপি তো ছিল না তখন, কংগ্রেস ঘোষিত ভাবে বাবরি মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা করেছিল। অথচ আমরা দেখলাম সেকুলার কংগ্রেস, যারা ইনক্লুসিভ ভারতের কথা বলেন, তারা সরকার করার জন্য সেই শিবসেনার সাথে হাত মেলালো যাদের তারা এতদিন সাম্প্রদায়িক বলে বলে এসছে। ভারতের সেকুলারিজমের কি অদ্ভুত রূপ আমরা দেখতে পেলাম মহারাষ্ট্রের বুকে। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বন্ধু বলে নিজেকে দাবি করেন, বলেন আমি প্রোটেকশন দিই সংখ্যালঘুদের, তিনি শিবসেনাকে সমর্থন করলেন না, তারা বিজেপির বিরুদ্ধে গেছে। অথচ তিনি এটা একবারও মনে করলেন না শিবসেনা যদি বিজেপি মৌলবাদী দল, কেউ বলে থাকে শিবসেনা অনেক বেশি মৌলবাদী, অর্থাৎ বিজেপির বিরোধিতা করাই তার উদ্দেশ্য, মৌলবাদের বিরোধিতা করা নয়। স্পষ্ট হয়ে গেল এই যে সুবিধাবাদী জোট, এই যে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার ফর্মই মহারাষ্ট্রের বুকে ফিরে আসছে। সুতরাং every action has an equal and opposite reaction, নিউটনস ল বলে। এটা অবশ্যম্ভাবী ছিল, কেউ দেখতে পেয়েছিল, কেউ দেখতে পায়নি। যেটা অবশ্যম্ভাবী ছিল সেটাই ঘটছে, এটাই বোধহয় পোয়েটিক জাস্টিস বলে। বেশ, এটাই হওয়া, মানে এটাই হওয়াটা উচিত ছিল, মানে এটাই হওয়ার কথা ছিল, এরকমটাই বলছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। এর আগে, অর্থাৎ 2.5 বছর আগে 2019-এ যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর যেটা হয়েছিল সেটা কাম্য ছিল না, আর তারই ফলশ্রুতি। আমি অ্যারিস্টটলের, যিনি ট্র্যাজেডির স্রষ্টা বলা হয় অ্যারিস্টটল, সেই অ্যারিস্টটল ট্র্যাজেডির যে মূল সংজ্ঞা, সেই সংজ্ঞাতে বলেছিলেন যে যিনি প্রোটাগনিস্ট, যিনি নায়ক, তিনি এমন কিছু কাজকর্ম করেন যার ফলে তাঁকেই দুঃখ ভোগ করতে হয়। ট্র্যাজেডির নায়ক তাঁরই দ্বারা সৃষ্ট এই ট্র্যাজেডি,
অ্যারিস্টটল এরকমটা ব্যাখ্যা করেছিলেন। কিন্তু সেরকমটাই কি ঘটলো? এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার জোট, যে জোট সরকার গঠন করলো, তাদেরকে সেই ফল ভুগতে হলো। ইতিমধ্যেই যে আপডেটটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে এনসিপির প্রধান শরদ পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অর্থাৎ উদ্ধব ঠাকরের বাড়িতে গিয়েছেন, ইতিমধ্যেই মাতোশ্রীতে পৌঁছে গিয়েছেন এবং সেখানে তারা বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। ইতিমধ্যে মাতোশ্রীতে তারা পৌঁছে গিয়েছেন। এই বিষয়টি নিয়ে আলোচনাই বোধহয় সেখানে হচ্ছে যে শিবসেনার যারা রেবেল, যারা বিদ্রোহী, তাদের সংখ্যা তো ক্রমশ বাড়ছে, এরকমটাই তো দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে ঠিক কি হবে এরপর, সেই জায়গাটাই বোধহয় এই মুহূর্তে আমি জানি উসখুস করছেন সুভাষিস দা। আমি সুভাষিস দার কাছেই যাব। সুভাষিস ভট্টাচার্য, 2 মিনিট। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের একটা কথাকে বিরোধিতা করছি। সেটা হলো যে ঠিক বলেছেন উনি যে মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপি মিলে জোট করে সরকার আসবে এরকম প্রতিশ্রুতি দিয়েই ম্যানিফেস্টো তৈরি হয়েছিল এবং একসাথে অ্যালায়েন্স হয়েছিল। কিন্তু কর্ণাটকে বা মধ্যপ্রদেশে সেখানে তো অ্যালায়েন্স হয়নি, সেখানে তো কংগ্রেসের সরকার ভাঙা হয়েছে। কর্ণাটকেও কংগ্রেসের সরকার ভাঙা হয়েছে, ভেঙে জোর করে অর্থ বল দিয়ে, প্রশাসনিক বল দিয়ে সেখানে সরকার ভাঙা হয়েছে এবং মানুষের রায় আমার মনে হয় না গণতন্ত্রের পক্ষে এটা ভালো। কেউ কেউ বলবে যে নামুদ্রিবাদের সরকারও তো কংগ্রেস ভেঙেছিল, কিন্তু এটা অনেকেই জানেন না। 1957 সালে যখন নামুদ্রিপাদ বসলেন কেরালার চিফ মিনিস্টার হয়ে, 49 সালে তিনি জওহরলাল নেহরুর কাছে গিয়ে বললেন যে এখানে যা বেকারত্ব, এখানে যা পপুলেশন বৃদ্ধি, এখানে যা কৃষকদের সমস্যা, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণে যদি হয় আপনি ভেঙে দিন, নাহলে আমি চালাতে পারছি না, কারণ ইকোনমিক ক্রাইসিস এই জায়গায় চলে গেছে, আমি চালাতে পারছি না। কিন্তু এটা মিসইন্টারপ্রিট করা হয় যে কংগ্রেস ভেঙেছে। আমার কথা হলো, অনেকেই বলেন যে কংগ্রেসও তো এই কাজ করেছে। আচ্ছা, যদি কংগ্রেস এই কাজ করে থাকে তাহলে কংগ্রেস খারাপ কাজ করেছে, তাহলে সেই খারাপ কাজকে ইমিটেট করবে কেন বিজেপি? আর সেটার জন্য জাস্টিফাই করবে কেন কংগ্রেসের কোনো খারাপ কাজকে দিয়ে? আমার কথা হয়েছিল গণতন্ত্র ভীষণভাবে লজ্জিত হচ্ছে, গণতন্ত্র মানে কি বলবো, ধর্ষিত। কোনো মানুষের ভোটাররা এই যে ভোট দিতে যাচ্ছে না, দিনের পর দিন কমে যাচ্ছে। 61% মহারাষ্ট্রে ভোট পড়েছে বা বিভিন্ন জায়গায় পার্সেন্টেজ অফ ভোট কমছে, এই কারণেই যে মানুষ, আমি যাকে ম্যান্ডেট দেব, আমি যাকে তো সম্মান দিয়ে আমার সাথেই থাকবে, তো আমার ভোটের সাথে থাকবে, তো সেই কারণে চিন্তিত হয়েছে। যার জন্য কি মানুষ চিন্তিত, গণতন্ত্র চিন্তিত। গণতন্ত্র একদম, গণতন্ত্র চিন্তিত বলে মানুষ চিন্তিত বলে আমরাও চিন্তিত, কারণ মানুষের কণ্ঠস্বরটাই আমাদের মুখে উঠে আসে। সুভাষিস দা, আমি সেই প্রশ্নটাই সেই কারণে করেছি। আমি সৈকত মণ্ডলের কাছে যাব। অধ্যাপক সৈকত মণ্ডল। না, একদমই তো ঠিক যে যদি আপনি বলেন বিশ্বাসঘাতকতার প্রশ্ন, তাহলে প্রথমে তো বিশ্বাসঘাতকতা শিবসেনাই করেছে। কেননা মানুষের ম্যান্ডেট যদি আপনি বলেন, তাহলে তো মানুষ সম্ভবত 4টে না 6টা সিট পেয়েছিল বিজেপি, 106, আর 106টা পেয়েছিল, আর এরা পেয়েছিল এতগুলো। তো সেটা যদি সম্মিলিত ধরা হয়, ওখানে 145 জন বিধায়ক লাগে, তাহলে তো তাদের সরকার গড়ার কথা। কিন্তু তারা তখন সরকারটা এভাবে গড়েনি, গড়েছে অন্যভাবে। সেখানে প্রথমেই বিশ্বাসঘাতকতা হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আজকে তাই যখন এটা ঘটছে, তখন তো কোথাও একটা মজা দেখার ব্যাপার থাকছেই, অন্তত বিজেপির তরফ থেকে অবশ্যই মজা দেখার ব্যাপার থাকছে। কেননা যারা দল ভেঙে বেরিয়ে গেছে বা বেরিয়ে যেতে চাইছে বিদ্রোহী, তারা কিন্তু ওই বিজেপির সঙ্গটাই পেয়েছে। কিন্তু শুধু এইটা দিয়েই যদি আপনি মহারাষ্ট্রের এই বিষয়টা আলোচনা করেন, তাহলে শুধু মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনার প্রশ্নে কিন্তু আপনি কেবলমাত্র মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, আপনার প্রশ্নে কিন্তু আপনি গোটা ভারতবর্ষের মধ্যে বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন। অন্য কোনো রাজ্যের ক্ষেত্রেও কি ঘটতে পারে, সেই জায়গায় যদি আপনি আলোচনা করেন, তাহলে তো ওই কর্ণাটকের উদাহরণ চলে আসবে, তাহলে তো মধ্যপ্রদেশের উদাহরণ চলে আসবে। এ কারণেই সম্ভবত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছিলেন যে আমাকে 200+ বিধায়ক দিন, তা না হলে আমি সরকার গঠন করতে পারবো না। সম্ভবত তিনিও মনে করেছিলেন 160-70টা বিধায়ক নিয়ে যদি শেষ পর্যন্ত সরকারটা গঠন করেনও, কিছু বিধায়ককে কিনে নেবে বিজেপি, নিয়ে সরকারটা ফেলে দেবে। আবার এরই সাথে দেখা যাচ্ছে যে কজন বিধায়ক শিন্ডের সঙ্গে গেছে, তার মধ্যে 15 জনের নামে ইডি চিঠি পাঠিয়েছে অলরেডি।
15 জন বিধায়কের নামে, বাকি নাকি আরো 10 জন বিধায়কের নামে ইডি চিঠি পাঠাচ্ছে। তখন আলোচনাটা কিন্তু আর মহারাষ্ট্রের বিশ্বাসঘাতকতার মধ্যে থাকে না, তখন ব্যাপারটা কিন্তু সার্বিক হয়ে যায় যে বিজেপি প্রতি ক্ষেত্রেই যদি ইডি সিবিআই এর ভয় দেখিয়ে এবং অর্থ বল দেখিয়ে এভাবে কোন সরকারকে ফেলে দিতে পারে, ফেলে দেয়, তাহলে শেষ পর্যন্ত মানুষ এই সরকার, এই গণতন্ত্র, এই সমস্ত কিছুর উপরে আস্থা হারাবে এবং বিশ্বাস হারাবে। এবং একটা সময় ভোটদান তো কমে গেছেই, মানে একটা সময় আপনি ভাবুন, মানে একবারে ব্যক্তিতেই যদি আসি, আমি একটি মানুষকে ধরুন পছন্দ করি, নেতা হিসেবে দেখছি, আমি আজ রাত পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তার মতের সাথে আমার মত মিলে গেছে, সে যা বলেছে আমার মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক বলছে, এই তো আমার নেতা, একেই আমি চাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সে নেতা আর আমি যে দলটাকে ভালোবেসে তাকে ভালোবেসেছিলাম সে দলে আর নেই, সে অন্য দলে চলে গেছে, সে এবার অন্য কথা বলছে, একদম সম্পূর্ণ অন্য কথা বলছে সে। যে এখানে যে বলছে যে আমি সাম্প্রদায়িক শক্তির বিনাশ চাই, ওখানে গিয়ে বলছে যে আমি কেবলমাত্র ওদের ভোটটাই চাই, আমি এদের ভোট চাই না, প্রকাশ্যে বলছে। এখানে বলছে ওরা সাম্প্রদায়িক, এখানে যতক্ষণ ছিল, ওখানে গিয়ে বলছে যে আমি ওই পোর্শনের ভোটই চাই না, আমার প্রয়োজন নেই। তো এই তখন বিশ্বাসটা, এথিক্সটা কোথায় গিয়ে দাঁড়ায়? রাইট রাইট রাইট, সেটাই আমাদের প্রশ্ন, যে এথিক্সটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা ওই বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা তুলেছিলাম আর কি। আমি সেই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন অবশ্যই থাকবে। আমি 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে এবার চলে যাব ভাস্করদের কাছে। ভাস্করদের 2 মিনিট। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। আজকের যে আলোচনাটা হচ্ছে সেটা আমরা 2 দিন আগে থেকেই সেটা শুনতে পাচ্ছি, একটা আভাস। তো আজকে দেখুন, এই যে সবাই একটা বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্নগাড়ি তুলছে, সুতরাং আজকে ভারতীয় রাজনীতিতে যে জিনিসটা হচ্ছে, যেটা প্রফেসর সাহেব বললেন যে রাত্রে একজনকে দেখছি, সকালে আর একজন দেখছি অন্য দলে, এটা সত্যি মানুষের কাছে একটা ভুল বার্তা। মানুষের কাছে, মানুষ কিন্তু যারা সাধারণ মানুষ বা ভালো যারা ছেলেমেয়েরা রাজনীতিতে আগে যারা আসতো সেরকম, তারা কিন্তু রাজনীতি থেকে আরো দূরে সরে যাবে। কারণ টিভির পর্দায় যদি আমরা সারাক্ষণ এই রাজনীতিতে এত রকম অরাজকতা দেখতে পাই, সে যে দলই করুক, সুতরাং এটা একটা খুব বাজে ইঙ্গিত দেয় রাজনৈতিক আলোচনা করতে গিয়ে। সুতরাং আমরা যারা আইনজীবী, তারাও আমাদের কাছে, বিভিন্ন দলের লোকেরাও আসে, তারাও কিন্তু খুব, আমরা তাদের থেকে জানতে চাই যে তাদের মতবাদ কি, তাদের কি। প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা, এই যে দল বদল বা দল থেকে অন্য দলে চলে যাওয়া এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির উপর তারা কিন্তু পুরো লেস ইন্টারেস্টেড। সুতরাং মানুষ কিন্তু একটা ভয়ের মধ্যে দিয়ে চলতে থাকে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি যদি দেশের কোনো জায়গায় হয়। সুতরাং আপনি যে প্রশ্ন 3টে তুলেছেন, সেই 3টে প্রশ্নকেই আমি এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় রেখে বলবো, বেশি বলার আমার জায়গা নেই। কারণ আজকে এই জিনিস যদি চলতে থাকে, এটা আগেও হয়েছে, আগে হয়নি যে তা না। শিবসেনার অনেক আগে যখন আমরা দেখেছি ছিলেন, ছগন ভুজবাল ছিলেন 1991 সালে, উনিও বিরোধিতা করেছিলেন বালাসাহেব ঠাকরে, কিন্তু তাকে যেহেতু বিরোধী জায়গায় দেওয়া হয়নি, বিরোধী নেই। তো এই জিনিসটা শিবসেনার আগেও হয়েছে। তো এই যে ধর্মের ভিত্তিতে যে শিবসেনা সবাইকে একটা বুঝিয়েছিল যে এইভাবে আমরা আসতে চাই, একটা হিন্দুদের প্রতি একটা যোগ্য সম্মান দিয়েছিল, সেখান থেকে সরে গিয়ে যখন একটা প্ল্যাটফর্মের দিকে যেতে চাইছে, তখনই কিন্তু এই বিরোধিতাটা আসে। সুতরাং আজকে এটা অবশ্যই কাম্য নয়, এবং আগামী দিনে আমি একটাই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, যে মহারাষ্ট্রের যে সরকারই আসুক, কারণ উদ্ধব ঠাকরের অবস্থা এখন টালমাটাল, যে সরকারই আসুক সেটা যেন একটা স্টেবল সরকার হয়। এবং রাজনৈতিকভাবে এর বেশি এখন আমি আর কিছু বলতে চাই না। বেশ, আমি ভাস্করদের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনলাম। আমি জয়দেব ঘরের কাছে যাব, তবে তার আগে একটুখানি জানিয়ে রাখি যে উদ্ধব ঠাকরে আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো ছেড়ে দিয়েছি কিন্তু দৃঢ় সংকল্পটা ছেড়ে দিইনি। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বিরোধীদের উদ্দেশ্যে এই তোপটাও দেখেছেন যে যদি বলতে হয় কিছু, যদি বিদ্রোহ করতে হয়, তাহলে শিবসেনা এবং বালাসাহেব ঠাকরের নামটা ছেড়ে তারপর পথে নামুন। পথে কিংবা সংসদের ভেতরে, বিধানসভার ভেতরে যে কোনো জায়গায় লড়াইয়ের জন্য তারা প্রস্তুত, এরকমটাও জানানো হয়েছে শিবসেনার তরফে। আমি চলে যাবো একটু জয়দেব ঘরের কাছে। আমি তারপর একটু 2জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। তার আগে জয়দেব ঘর, 2 মিনিট আনইন্টারাপ্টেড। বিজেপি সারা ভারতবর্ষে বিরোধী শূন্য রাজনীতি করতে চাইছে,
এবং বিজেপি চাইছে কোনো রাজ্যেই বিরোধী থাকবে না, সর্বত্রই তাদের একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী রাজত্ব তারা কায়েম করবে। এবং সত্যি কথা, বর্তমানে এনডিএর যারা শরিক তারাও কেউ খুশি নেই। আপনি বিজেপির সঙ্গে যারা অ্যালায়েন্স পার্টিতে গেছে তারা আজকে বাধ্য হয়ে রয়ে গেছে বিজেপির সঙ্গে, কারণ বিজেপি যেভাবে মানুষের গলা টিপে এবং গণতন্ত্রের গলা টিপে এবং মানুষকে কষ্ট দিয়ে মানুষকে বড্ড অসহায় করে দিয়েছে, এবং মানুষও আজকে চায় না এই বিজেপিকে। কিন্তু বিজেপি জানে ভোটটা কিভাবে জিততে হয়, কখনো হিন্দু মুসলমান করে যেতে, কখনো 15 লক্ষ টাকার লোভ দেখিয়ে যেতে, বা কখনো সিবিআই ইডির ভয় দেখিয়ে যেতে। ভোট জেতাটা বিজেপি জানে। হ্যাঁ জয়দেব বাবু, জয়দেব বাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছি আমরা। হ্যাঁ জয়দেব বাবু, শুনতে পাচ্ছি বলুন। বিজেপির সঙ্গে কিসের বিশ্বাসঘাতকতা? বিজেপি নিজেই বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি দিনের পর দিন এই দেশের মানুষগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিজেপিকে আপনারা চান? এই বিজেপিকে আপনারা চান যে সে থাকুক আজকে দেশের মধ্যে কোথাও? বিজেপি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই জন্য এই বিজেপিকে কোন রাজনৈতিক দলই তাদের অ্যালায়েন্স হিসেবে এবং তাদের সহযোগী দল হিসেবে আর রাখতে পছন্দ করছে না। তাই জন্য তারা বিজেপির হাত ছেড়ে আজকে বেরিয়ে আসছে, এবং তারা বেরিয়ে এসে তারা স্বতন্ত্রভাবে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে বুকে নিয়ে বাঁচতে চাইছে, এবং সেখানে কখনো কখনো কংগ্রেসই হয়তো বিকল্প হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু বিকল্প কংগ্রেস ছাড়াও বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম সাম্প্রদায়িক বা জনগণ বিরোধী জনতা বিরোধী কাজ করে না, যেটা বিজেপি করছে। এবং সেই জন্যই বিজেপির অ্যালায়েন্স এনডিএ থেকে সমস্ত দল, আজকে অকালি দল কেন ছেড়ে এলো পাঞ্জাব থেকে আপনি বলুন, সমস্ত বিরোধী যারা আজকে ছেড়ে আসছে বিজেপি থেকে কেন ছেড়ে এসছে? কারণ তারা জানে তারা জনগণের কাছে উত্তর দিতে পারবে না। জনগণ বিরোধী জনতা বিরোধী যে সমস্ত কাজ বিজেপি করেছে, তারপরে কোন রাজনৈতিক দল এই দলটার সঙ্গে অ্যালায়েন্স করে সরকারে যেতে পারে না। সেই জন্যই আজকে বিজেপির হাত ছেড়ে দিয়ে শিবসেনা চাইছে যে সে তার স্বতন্ত্রতা বজায় রেখে ধর্মনিরপেক্ষতার আদর্শে। আর দেখুন, দলের ইডিওলজির সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে কখনো সম্পৃক্ত হতে হয়। আজকের ভারতবর্ষ, আধুনিক ভারতবর্ষ, এই আদর্শে কিন্তু বালাসাহেব ঠাকরের সেই উগ্র হিন্দুত্ববাদের কিন্তু কোথাও জায়গা হয়তো নেই মনে করেছেন উদ্ধব ঠাকরে। সেই জন্য তিনি নরমপন্থী হচ্ছে। জয়দেব বাবু, আমি অবশ্যই আসবো ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে আমি একটুখানি দেখে নেবার চেষ্টা করবো। হ্যাঁ, আঙুল তুলেছেন, হাত তুলেছেন, আমি যাব সবার বক্তব্যেই যাব ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে একটুখানি দেখে নেবার চেষ্টা করব সঞ্জয় রাউত, শিবসেনার মুখপাত্র তথা শিবসেনার নেতা, তিনি কি বলছেন, এবং মুখতার আব্বাস নকভি তিনি কি বলছেন এই গোটা পরিস্থিতি বিষয়ে। তাদের দুজনের মন্তব্য আমি শুনিয়ে নেবো একবার আমাদের দর্শকদের। हम हार मानने वाले नहीं, हम जीतेंगे, फ्लोर ऑफ द हाउस पर जीतेंगे। अगर लड़ाई सड़क पर हो गई तो वहां भी जीतेंगे। जिसको हमारा सामना करना है मुंबई में आ सकते हैं। बहुत ही गलत कदम उठाया है लोगों ने, उनको हमने मौका भी दिया वापस आने का। अब मुझे लगता है टाइम निकल चुका है। अभी हम ऊपर बैठे थे माननीय शरद पवार जी से, अनिल देसाई जी थे, गृह मंत्री वलसे पाटिल साहब थे, वहाँ मुख्यमंत्री जी का भी बातचीत हो गई, लेकिन पूरी तैयारी है। आप आइए। अब जब सब कुछ लुट गया तब होश में आए हैं। और दूसरी चीज ये है कि डमी कार पर डायलिसिस की सरकार कितने दिन चलेगी? अब डमी कार पर डायलिसिस की सरकार चलाने की कोशिश कर रहे थे लोग, कितने दिन डायलिसिस पे सरकार चलती है? जनादेश का अपहरण तो आप कर सकते हैं, लेकिन जनादेश से जो है वो सरकार नहीं चला सकते आप, क्योंकि जनादेश आपके पास था नहीं। ডায়ালিসিসের সরকার বলেছেন মুখতার আব্বাস নকভি।
আর সঞ্জয় রাউত রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার ভেতরে কিংবা রাস্তাতেও যদি মোকাবিলা করতে হয় তাহলেও তারা মোকাবিলা করতে তৈরি রয়েছেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমি জানি না ঠিক লড়াইটা ঠিক কোন জায়গায় যাচ্ছে, তবে এই রকম পরিস্থিতি যে এবারই শুধুমাত্র তৈরি হলো সেরকমটা নয়, আরও আগেও হয়েছে, মহারাষ্ট্রেই হয়েছে বেশ কয়েকবার। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। হ্যাঁ নীলাদ্রি। না, আমি জয়দেবদার কথার পরিপ্রেক্ষিতে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম। প্রথম যেটা জানতে পারলাম যে হয়তো বাল ঠাকরের যে উগ্র হিন্দুত্ব কোট আনকোট সেটা উদ্ধব ঠাকরে আর মানতে চাইছেন না, অর্থাৎ উদ্ধব ঠাকরে বাল ঠাকরের রাস্তা থেকে সরে এসছেন, জয়দেবদা স্বয়ং স্বীকার করলেন, এবং ঠিক এই কারণেই শিবসেনা সম্ভবত ভেঙে যাচ্ছে, কারণ উদ্ধব ঠাকরে বাল ঠাকরের রাস্তা থেকে চলে এসেছেন। জয়দেবদার আমি শিবসেনার কথা বলেছি, তো সরে এসেছে, আরে বাবা আমি জয়দেবদার কথা বলছি, করছে না, সেটা বলুন। আপনাদের আমি বিজেপির কথা বলছি না, আদবানিজি স্বয়ং বাজপেয়ীজি কিন্তু সরকারে আসার পরে উগ্র হিন্দুত্ববাদ থেকে সরে এসেছে, সরে আসাটাই কাম্য। বিজেপির ব্যাপারটা পরে যাবো, তার আগে আমি একটু শিবসেনার বিষয়ে কি বলতে চাইছেন। আপনার কথাই আমি হিন্দুত্ববাদ আধুনিক ভারতবর্ষের পরিপন্থী, এটা মানতে শিখুন। আমি বক্তব্যটা একটু শেষ করতে দিন প্লিজ, এক মিনিট। আমার কোনো অসুবিধা নেই, আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। দ্বিতীয় যেটা উনি বললেন, বিজেপির সাথে কেউ জোট করতে চাইছে না বর্তমান পরিস্থিতি। এবার এটা ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে শিবসেনা বিজেপির সাথে জোট করলো নির্বাচনের আগে, নির্বাচনের পরে যখন বিজেপি শিবসেনার থেকে অনেক বেশি আসন পেল, ফলত বিজেপি বললো আমাদের থেকে মুখ্যমন্ত্রী হবে, তখনই শিবসেনার মনে হলো না বিজেপির সাথে আর সরকার করা যায় না। অর্থাৎ নির্বাচনের আগে অব্দি বিজেপি গ্রহণযোগ্য পার্টনার ছিল, নির্বাচনের পরে যখন উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা হলো না বা আদিত্য ঠাকরেকে করা হলো না, তখনই তাদের বোধোদয় হলো। বেশ আমি আসছি তখন আসেইনি। বেশ আমি আসছি। আসলে কি ক্ষমতার লড়াই, এবং একনাথ শিন্ডেও কিন্তু সেই লড়াই লড়ছেন, ক্ষমতার দখলের লড়াই। একের পর এক যা জনবিরোধী কাজ করে যাচ্ছে সেখান থেকে আমি আসবো। নীলাদ্রি জয়দেব, আমি আসছি, একটা ছোট্ট বিরতি নিতে হবে। জয়দেব নীলাদ্রি এক মিনিট, একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির ওপরে আমি ফিরবো ক্রস ডিসকাশনে। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করেছেন নীলাদ্রি, আমি সেই বিষয়গুলো নিয়ে ফিরবো অবশ্যই। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সরকার যারা গড়ছেন তারা সরকার ভাঙছেন, তারা আবার সরকার করছেন, অর্থাৎ সরকার একবার নির্বাচিত সরকার গড়া হচ্ছে এবং তারপর সেটা ভাঙা হচ্ছে, তারপর আবার গড়া হচ্ছে। তাহলে সাধারণ মানুষ যারা ভোট দিয়েছিলেন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে, কোনো একজন পছন্দের ব্যক্তিকে, তারা ঠিক কি বুঝবেন? মানে এই দলের সরকার ছিল, ওই দলের সরকার হয়ে গেল, এইটুকুই শুধু বুঝতে পারবেন। কিন্তু তাদের ভোটটা, তার একটা মূল্য তো রয়েছে, সেই ভোটের মূল্য সেটা বোধহয় নির্ধারণ করবার সময়টা এই মুহূর্তে এসেছে। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সেই জায়গাটাতে একটুখানি কনসেন্ট্রেট করতে হবে। আমি তার আগে একটু জানিয়ে রাখবো, হ্যাঁ অবশ্যই আঙুল তুলেছেন শুভাশিস ভট্টাচার্য, আমি যাবো অবশ্যই। কিন্তু 1998 সালে একটু যদি পেছনের দিকে যাই তাহলে উত্তরপ্রদেশে ঠিক একই রকম অবস্থা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে। জগদম্বিকা পাল, যিনি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারপর আবার কল্যাণ সিং সরকার গঠিত হয়, 1998 সেই ঘটনা। তারপর 2005 সালে ঝাড়খণ্ডে, কিংবা 2016 দিকে যদি তাকাই তাহলে সেখানে অরুণাচল প্রদেশ, 2017 গোয়া বিধানসভার ভোট, এবারের 2022 যে বিধানসভা ভোটটি হলো সেই বিধানসভা ভোটেও যাদের সঙ্গে অ্যালায়েন্স ভোটের আগে ছিল তাদের সঙ্গে জোট ভেঙে গিয়ে নতুন করে অ্যালায়েন্স তৈরি হলো ভোটের পর। সেরকমটা অবশ্য দেখাই যায়, আগেও দেখা গিয়েছে। 2018 কর্ণাটক কিংবা 2020 মধ্যপ্রদেশ, একই রকম ঘটনা আমাদের দেখিয়ে চলেছে ক্রমাগত। এবং সেই ঘটনার কিন্তু কোনো রকম বাত্যয় এবারও দেখা যাচ্ছে না। আমি জানি না ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবে এরপর রাজনৈতিক পরিস্থিতি। আগামীকাল শিবসেনার একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে, ডাক দিয়েছেন উদ্ধব ঠাকরে। মুম্বাইতেই সেই বৈঠকটি হবে, সেই বৈঠকে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। কিন্তু তার আগে এই মুহূর্তে যে প্রশ্নগুলি রাইজ করছে সেই প্রশ্নগুলি নিয়ে আমি চলে যাব শুভাশিস ভট্টাচার্যের কাছে। শুভাশিস দা, হাত তুলেছে। আমি একটা জিনিস বলি, এই যে মহারাষ্ট্র সরকার না, মহারাষ্ট্র সরকার 23 নভেম্বর 2019 নভেম্বরে ফডনভিস চিফ মিনিস্টার এবং সে করে আমাদের অজিত পাওয়ার
ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে আসে, কিন্তু ফ্লোরে 26 তারিখ ওরা রেজিগনেশন দিয়ে দেয় যে আমরা ফ্লোরে ইসে করতে পারবো না, মানে নো কনফিডেন্স মোশনে আমরা জিততে পারবো না। কিন্তু ওরা চেষ্টা করেছিল। সেই সময় যদি এই ব্যাপারটা হতো না তাহলে আলাদা কথা ছিল। আজকে যখন একটা সরকার চলছে তখন এটা রিটালিয়েশন, একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না। আজকে যে কার্যকলাপটা দেখছি আমি বিজেপির, এটা অ্যাবসলিউটলি প্রতিহিংসা, এবং সামনে রাষ্ট্রপতি নির্বাচন ভাঙতে হবে, যেভাবে হোক জেতাতে হবে। এক, দুই হলো এই যে আগ্রাসন আমাদের রাজ্যেও কিন্তু কম না। এই যে পঞ্চায়েত লেভেলে যারা কংগ্রেসের ছিল, সিপিএম এর ছিল, সবাইকে নিয়ে নেওয়া, বা মিউনিসিপ্যালিটি গুলো যারা বিরোধীরা জিতেছিল তাদের নিয়ে নেওয়া, তপন গান্ধুকে খুন করা হলো নেবে বলে, এই আগ্রাসনেরই তো একটা প্রতিফলন। সুতরাং আগ্রাসন সর্বত্র আছে, সারা ভারতবর্ষে যেমন বিজেপির আছে, রাজ্যগুলোতেও আছে। আরেকটা কথা নীলাদ্রি বাবুকে বলি, উড়িষ্যাতেও কিন্তু সরকার চলছে, ওখানে বিজেপি ট্যাফু করতে পারে না, কারণ ওখানে নবীর মানে বিজেডি এত শক্তিশালী যে ওখানে নবীন যা বলে সেটা শুনতে হয়। সুতরাং এইখানে সমস্যাটা হয়েছিল সিট শেয়ারিং এর ফলে, বুঝতে পেরেছে না এবার টাকা দিয়ে কিনতে হবে, সেই জন্য এই খেলাটায় নেমেছে। কিন্তু এই যে বলছিলেন না আমাদের উকিল সাহেব, যে এটা অত্যন্ত মানে অনৈতিক ব্যাপার হচ্ছে ভারতবর্ষে, আমি বলছি স্বাভাবিক কারণে এখন ঘটনা যে আমাদের খেলা নেমেছে বলছি আমি, এখন ঘটনা যে ভদ্রলোক আমাদের সাথে বিজেপির আছেন যিনি বললেন সত্যি সত্যি এটা যারা নতুন প্রজন্ম তাদের তো আকৃষ্ট করে না এই পলিটিক্সটায়। সকালবেলা এক দেখছে, বিকেলবেলা এক দেখছে, রাত্রিবেলা এক সিনারিও দেখছে রাজনীতির। সুতরাং সমস্যা বাড়ছে, নতুন প্রজন্ম আসছে না, পলিটিক্সটাও ভালো হচ্ছে না। এইটা ঠিক যে আগামী প্রজন্মকে যদি এখানে আনতে হয়, অ্যাট্রাক্ট করতে হয়, তাহলে একটা প্রেজেন্টেবল একটা ফরমেশন অফ পলিটিক্স দরকার, এবং ডেমোক্রেসিটার যাতে প্রিভেইল করে সারা ভারতবর্ষে এবং রাজ্যে রাজ্যে। না শুভজিৎ, আপনার কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে পারে, হয়তো কেউ কেউ প্রশ্ন করবেন। এক মিনিট নীলাদ্রি আসছি। হয়তো প্রশ্ন অনেকে এরকমটাও তো করতে পারেন যে দল বদল করেছেন নেতারা, কিন্তু নেতাদের দল বদল করা আর সরকার বদলে যাওয়া, নির্বাচিত সরকার টার্মের মাঝখানে বদলে যাওয়া, দুটোর মধ্যে বোধহয় তফাৎ আছে। সুতরাং সেই জায়গাটাতে সেই প্রশ্নটা না ওঠাই বোধহয় শ্রেয় এই মুহূর্তে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটা যে নতুন প্রজন্মের কথা ভাস্করদা একটু আগে বলছিলেন, নতুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে নতুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছে, তারাও রাজনীতিতে আসছেন, কিন্তু রাজনীতিতে এসে তারা এই পরিবর্তিত পরিস্থিতিটার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। আমরা সেরকমটাই তো দেখতে পাচ্ছি। হঠাৎ করে উদ্ধব ঠাকরের পুত্র যিনি মন্ত্রী, তিনি মন্ত্রীর বিষয়টি, তিনি মিনিস্টারের বিষয়টি তার বায়ো থেকে, তার টুইটারের যে বায়ো, সেই বায়ো থেকে তুলে দিয়েছেন। তার মানে তিনি তৈরি হয়ে গিয়েছেন, ইস্তফা যদি দিতেই হয় তাহলে আগের থেকে তৈরি হয়ে থাকা ভালো, এইরকম একটা বিষয় হয়তো তার মাথার মধ্যে কাজ করেছে। সেই কারণে হয়তো মিনিস্টার, একজন স্ট্যান্ডিং মানে সিটিং মিনিস্টার, তিনি নিজের বায়ো থেকে মিনিস্টার শব্দটি তুলে দিচ্ছেন। সেটাও কিন্তু নতুন প্রজন্মেরই। আদিত্য ঠাকরেকে আমি নতুন প্রজন্মের প্রতিনিধি বলবো, তারাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছেন এই পরিবর্তিত রাজনীতিটাতে, তাই নয় কি? জয়দেব ঘর কি বলছেন? আমি নীলাদ্রির কাছে তারপর যাব। জয়দেবের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে যত। হ্যাঁ, রাজনীতি তো আজকে সেই সংবিধানকে মেনেই হবে, নতুন ভাবে তো রাজনীতি হবে, তো সেই সংবিধানটাকেই মেনে হবে। অতএব সেক্ষেত্রে নতুন পুরনোর প্রশ্ন নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই নতুন যুব সমাজ কিন্তু আজকে নতুন ভারত গড়তে চাইছে, এবং সেখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই, সেখানে জনবিরোধিতার জায়গা নেই, সেখানে একনায়কতন্ত্রের জায়গা নেই। যে জায়গাগুলোকে জন্ম দিয়েছে বিজেপি, এবং বেশি করে বলা উচিত মোদির বিজেপি, অমিত শাহের বিজেপি, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল, আপনি অকালি দলের কথা বলুন, অকালি দলেও তো প্রচুর অকালি দলে নতুন নব্য যারা রাজনীতি করতে এসছে তারাও মোদির বিরোধিতা করছে। বহু যুগ ধরে তারা মোদির সঙ্গে মানে বিজেপির সঙ্গে এলাই ছিল, কিন্তু যখনই মোদি ব্যাটনটা হাতে নিল কেউ আর সহ্য করতে পারছে না এই বিজেপিকে, কারণ এই বিজেপি নিজের প্রিয়জনকেও বোধহয় হত্যা করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু জয়দেববাবু আপনার কথাই, জয়দেববাবু আপনার কথাই যদি সত্যি হয়, জয়দেববাবু আপনার কথাই যদি সত্যি হয়, তাহলে এই ক্ষেত্রে মহারাষ্ট্রের সেই 106-এর দিকেই কিন্তু আকৃষ্ট হয়ে একনাথ শিন্ডের দল যাচ্ছেন।
তাহলে সেক্ষেত্রে আমি কি করে বলবো যে বিজেপির থেকে সংস্রব এড়াতে চাইছেন বিভিন্ন রাজনৈতিক দল? ক্ষমতা, এটা ক্ষমতার চিটিগুট। আসলে তো তাই। ভারতের সংসদীয় গণতন্ত্রের লড়াইটা তো সেভাবেই হয়ে থাকে। ক্ষমতা যারা দখল করেন তারাই তো সরকার চালাবেন। না না, এখানে একটা ভুল হচ্ছে আপনার, সেটা হচ্ছে একনাথ শিন্ডে কিন্তু কোনো দল নয়, দলের নিজস্ব কনস্টিটিউশন আছে। বিক্ষুব্ধ শিবসেনা, নির্বাচন কমিশন কি বলে দিয়েছে যে বাল সাহেব ঠাকরের শিবসেনা এখন থেকে একনাথ শিন্ডে পরিচালনা করবে? এটা কি নির্বাচন কমিশন ছাপ মেরে বিক্ষুব্ধ দিয়েছে? শিবসেনা, তারা শিবসেনা তো বটেই। এই বিক্ষুব্ধ কারা হয়? আমরা পশ্চিমবঙ্গেও দেখেছিলাম ধান্দাবাজেরা বিক্ষুব্ধ হয়। আমাদের পশ্চিমবঙ্গেও এখনো যে বিরোধী দলনেতা ওই ধান্দাবাজ, তাহলে কি তারাই বিক্ষুব্ধ হয়। তাহলে মমতা ব্যানার্জি কংগ্রেসের বিরোধিতা করেছিল, বিক্ষুব্ধ হয়েছিল? তাহলে আমি একটা কথা বলি ভাই, আমার প্রশাসনিক বিক্ষুব্ধরা ধান্দাবাজ যেরকমটা বললেন জয়দেব ঘর বলছেন বিক্ষুব্ধ তারাই হন যারা আসলে ধান্দাবাজ, বিক্ষুব্ধ তারাই হন যারা আসলে ধান্দাবাজ, কোট আনকোট। জয়দেব ঘর বললেন বিক্ষুব্ধ তারাই হন যারা আসলে ধান্দাবাজ, কোট আনকোট। আমি সৈকত মন্ডল, অধ্যাপক সৈকত মন্ডল, থামুন, যোগ্যতা নেই একটা রাজ্য। আমি আসছি, জয়দেববাবু আসছি আপনার জয়দেববাবু, সুভাষিসবাবু আসছি, সুভাষিসবাবু, জয়দেববাবু আসছি। এক মিনিট আসছি। আমি সৈকত মন্ডলের কাছে যাবো। সৈকত মন্ডল, রাহুল গান্ধী না আমার মমতা আমি বন্দ্যোপাধ্যায় জয়দেববাবু প্লিজ আমি শুনুন শব্দটা নিয়ে খেলা মানে শব্দের খেলা হচ্ছে এটা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধান্দাবাজ অবশ্যই বলা যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কংগ্রেস থেকে বেরিয়ে ক্ষমতাসীন বামফ্রন্টে যোগদান করতেন এবং বলতেন আমার ওখানে দম বন্ধ হয়ে যাচ্ছে কংগ্রেসে, আমি চলে এলাম বামফ্রন্ট সিপিএম এবং মন্ত্রিত্ব নিয়ে নিলেন, তাহলে অবশ্যই তাকে ওই তকমা দেওয়া যেত। তিনি মাত্র কয়েকজন নেতাকে নিয়ে আলাদা দল তৈরি করেছিলেন, তার মতদর্শটা এটাই ছিল। বিজেপির সাথে যাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা করুন। বিজেপির সঙ্গে আপনাদের সঙ্গে করছি তো আমি আসছি আমি সৈকত মন্ডলের বক্তব্য শুনি। এক মিনিট জয়দেববাবু উত্তেজিত হয়ে পড়েছেন, একটু ঠান্ডা জল খান প্লিজ। বাইরে বৃষ্টি হচ্ছে, পরিবেশ ঠান্ডা হয়েছে তো প্লিজ মাথা ঠান্ডা। জয়দেববাবু প্লিজ মাথা ঠান্ডা করুন। জয়দেববাবু উত্তেজিত হবেন না, সুভাষিস এক মিনিট, সৈকত বাবুকে আমি একটু বক্তব্য শেষ করতে প্লিজ একটু বক্তব্যটা শেষ করতে দিই। সৈকত মন্ডলকে বক্তব্যটা শেষ করতে দেবো। জয়দেববাবু প্লিজ, জয়দেববাবু প্লিজ না আমি কোনো ফোকাসের বাইরে কোনো কথা বলতে দেবো না, প্লিজ ফোকাসের বাইরে প্লিজ ফোকাসের বাইরে। আমি বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বলতে চাইছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি বামফ্রন্টে গান্ধী পরিবার খুব ব্যাখ্যা অন্যভাবে দিয়ে লাভ নেই। প্লিজ আলোচনাটা ফোকাস সরে যাচ্ছে। নীলাদ্রি বাবু, জয়দেব বাবু, সুভাষিস বাবু, আমি তিনজনকে বলছি প্লিজ জয়দেব প্লিজ আমি জয়দেব বাবুর যে অ্যাঙ্গেলে ধান্দাবাজ শব্দটি ব্যবহার করলেন সেটি আবার সুভাষিস দা এক্ষুনি রেজ্জাক মোল্লারও কথা বললেন। হ্যাঁ, যদি জয়দেব বাবু যে অ্যাঙ্গেলে বলেছেন সেই অ্যাঙ্গেলে রেজ্জাক মোল্লা পড়ে, সেই অ্যাঙ্গেলে শুভেন্দু অধিকারী পড়ে, এরা সেই অ্যাঙ্গেলে পড়ে যারা যে সরকারে এসেছে সেই সরকারে ড্রাইভ মেরেছে। শুভেন্দু অধিকারী যখন দেখলো যে সরকারে চলে এসেছে প্রায় বিজেপি, সারা পশ্চিমবঙ্গের খুব কম সংখ্যকই মানুষ বিশ্বাস করেছিল যে তৃণমূল পুনরায় ফিরবে, সবাই বিশ্বাস করেছিল, 80% মানুষ বিশ্বাস করছিল হাটে বাজারে যে বিজেপি আসছে এবং তার কিছুদিন বাদে তারপরে অনেকেই, শুধু শুভেন্দু অধিকারী তো নয়, আপনি লক্ষ্য করে দেখুন তাদের মধ্যে আবার অনেকে চলে এলো, রাতারাতি তাদের আদর্শ পাল্টে গেল। কোন একটা আদর্শ, আমি তাদের আদর্শটাকে
কথাটাকেই ধরছি। উনি যেটা বললেন, জয়দেববাবু বললেন ধান্দাবাজ, আমি বলছি তারা আদর্শবান। তারা একটা আদর্শ নিয়েই তো গেছেন আমাদের বিজেপিতে গেছিলেন, আবার রাতারাতি তাদের আদর্শটা শেষ হয়ে গেল। এটা হয়, তাহলে এদেরকে এই তকমা দেবেন না আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল করে লড়াই করা, যেখানে আমি যেটা বলতে চাইছিলাম, তখন বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস একেবারে তলায় তলায় হাত মিলিয়ে চলছে। কংগ্রেস, এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যে সেইভাবে সরকারের বিরোধিতা সে টিম করছে না। শব্দটি উঠে আসে সেই সময়। হ্যাঁ, এবং সেই কারণেই সে বলতে চেয়েছিল যে পরিপূর্ণ বিরোধিতা যদি এই সরকারের না করা যায়, তাহলে কোনোদিনই কংগ্রেস এখানে সরকার গঠন করতে পারবে না। সে কারণেই তিনি বেরিয়ে গিয়ে সম্পূর্ণভাবে কিন্তু এখানে সিপিএম বিরোধিতা সৈকতবাবু, শুরু এখানে করেছিল। একনাথ শিন্ডেরা নতুন করে কোনো দল গঠন করবেন কি? এখনো পর্যন্ত সেরকম কিছু শোনা যায়নি। না না এখনো পর্যন্ত সেরকম কিছু শোনা শুনুন, যায়নি। না এখানে 37টা দেখলেই বুঝতে পারবেন শান্তম বাবু, এরা যে কতটা ধান্দাবাজ। সুরাটের এয়ারপোর্টের ছবিগুলো দেখুন, আসামের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন ঘোড়ারা। না জয়দেববাবু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানেনই না যে তার শহরে, তার রাজ্যে এরকম ভাবে মানুষ রয়েছেন। মুখ্যমন্ত্রী কি অপদার্থ মুখ্যমন্ত্রী ভেবে দেখুন। বন্যা হয়েছে সেদিকেও খবর নেই, আর বিজেপির ঘরে এসে বসে আছে। আমি ভাস্করদের বক্তব্য নেব, আমি আসছি জয়দেব। আমি যে বিষয়টার উল্লেখ করেছি, জয়দেব, জয়দেববাবু, প্লিজ জয়দেববাবু, আমি একটু ভাস্করদের কাছে যাই, ভাস্করদেরও কিছু বলার আছে। আমি এই জায়গাটাতেই চলে যেতে চাইছি। সেটা হচ্ছে, হিমন্ত বিশ্ব শর্মা বলছেন তার শহরে, মানে গুয়াহাটিতে রয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা, সেরকম তার কাছে কোনো খবর নেই, কিন্তু এরকমটা শোনা যায়। হ্যাঁ, বলুন। তার কাছে খবর নাও থাকতে পারে, কিন্তু আমার খুব আশ্চর্য লাগে জয়দেব বাবু সারা ভারতবর্ষের বিজেপি শাসিত যত রাজ্য আছে সবার উনি সমালোচনা করলেন, গালাগালি দিলেন, ধান্দাবাজ বললেন। আমাদের রাজ্যটা কিভাবে চলছে জয়দেব বাবু, আপনি তো যেখানে থাকেন আপনি জানেন। আপনি দুদিন পর দেখবেন ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা ব্যানার্জি রোড হয়ে গেছে। কারণ এটা যেটা তাতাদা যেটা বললেন, সুভাষিস দা, আমি তো ইনডাইরেক্টলি আমি কোনো কাউকে বাজে কথা বলবো না, কিন্তু জয়দেব বাবু আপনিও জানেন যে কিভাবে ব্যক্তি কেন্দ্রিক একটা রাজনৈতিক চলছে। আর মমতা ব্যানার্জি সেই সততার প্রতীক থেকে আজকে যে জায়গায় উনি এসছেন, যে অসততা উনি কথা বলে গেছেন, যারা ওনার পাশে ছিলেন সবাইকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে উনি রেগুলার একজনকে এবং নিজের ছায়াকেও উনি বিশ্বাস করেন না। সুতরাং এইভাবে একটা রাজ্য চলতে পারে না। আমাদের রাজ্যটা কিভাবে চলছে দেখুন। সুতরাং মহারাষ্ট্র নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে ঠিকই, আমাদের মুখ্যমন্ত্রী শিবসেনাকে সমর্থন করছেন, আর এদিকে হিন্দুদের বাড়িতে, আমি হিন্দু কথাটা এই জন্যই বলবো, যখন ধুলাগড়ে বসিরহাটে মার খায় হিন্দুরা, তখন কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বলেন না। আজকে হিন্দুদের পাশে আমরা হিন্দুরা থাকি না, কিন্তু কোনো অন্য সম্প্রদায়ের লোক, তাদের জন্য আমরা কিন্তু মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ি। এখানেই হচ্ছে আমাদের তফাৎ। এইটা নিয়ে শিবসেনা দলটা তো উগ্র হিন্দুত্ববাদী, শিবসেনা দলটা তো হিন্দুত্ববাদী, এবং হিন্দুত্বের রাস্তা থেকে কোথাও সরে যাচ্ছেন না। উদ্ধব ঠাকরে পরিষ্কার জানিয়েও দিয়েছেন, তার পাশে তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। তাহলে তো আপনাদের উৎফুল্ল হওয়ার কথা। এটা তার নতুন রাজনৈতিক পন্থা। সুতরাং এটা মমতা ব্যানার্জি এই যে জলছবির মতো উনি চেঞ্জ হয় না, ওনার রং চেঞ্জ হয়, সেটা রাজনীতি তো সতত পরিবর্তনশীল। ভাস্কর বাবু, এরপর যদি, মানে আমি জানি না, এক সপ্তাহ বাদে কিংবা 10 দিন বাদে যদি আমাদের এরকম একটি আলোচনা করতে হয় না, জয়দেব প্লিজ আমি একটু শেষ করিনি। সেটা হচ্ছে, আমাদের যদি এরকম কোনো একটা আলোচনা করতে হয় যে 106 আসন পেয়েছিল বিজেপি মহারাষ্ট্রে, এবার তার সঙ্গে বিক্ষুব্ধ বিধায়করা যুক্ত হয়ে সরকার গঠন করলো মহারাষ্ট্রে, সেই দিনকে ঠিক এই কথাগুলোই কি বলবেন যে রং বদল এরকম ভাবে হয়ে যায় কি করে? 2019-এর বিধানসভা নির্বাচনের আগে আপনাদের জোটসঙ্গী হয়ে ভোটে লড়াই করেছিলেন যারা, তারা পরবর্তীকালে আপনাদের হাত ছেড়ে গিয়ে অন্য জায়গায় ঘর বেঁধেছেন, এবং পরে আবার তার মধ্যে থেকে একটি বিক্ষুব্ধ গোষ্ঠী বেরিয়ে এসে যদি আপনাদের সঙ্গে জুড়ে যায়, তাহলে কি একই রকম থাকবে বয়ানগুলো? ভাস্কর বাবু, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে জানতে চাইবো। না, এটা মহারাষ্ট্রে যেটা ঘটেছে এটা উদ্ধব ঠাকরের পুরো ফেলিওর। কারণ উনি যেভাবে, মানে যারা আজকে বিক্ষুব্ধ হয়েছেন,
তাদের গুরুত্ব দিচ্ছিলেন না, এবং হিন্দুত্ব থেকে যে বালাসাহেব ঠাকরের যে আসল যে এটা ছিল সারমর্ম, সেটা থেকে উনি সরে আসছিলেন, যার জন্যই এই বিক্ষুব্ধটা তারা হয়েছেন। এবং ওনারা পশ্চিমবঙ্গে না এসে গুজরাটে কেন গেল, ওরা আসামে কেন গেল? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গে আসুন, আমরা আতিথেয়তা দেবো, আমরা আতিথেয়তা সৎকার করব। ওনারা আমাদের রাজ্যে না এসে কেন বিজেপি শাসিত আমি নীলাদ্রির কাছে যাবো, তাহলে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কারণটা কি? বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কারণটা কি? এটা আমার মনে হয় নীলাদ্রি ভালো বলতে পারবেন। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কারণটা কি? নাড্ডা সাহেবকে কিরকম আতিথেয়তা করেছিলেন আমরা জানি। নাড্ডা সাহেবের গাড়ির উপরে ছিলেন আমরা জানি কিভাবে আপনারা আতিথেয়তা করেন। সুতরাং পশ্চিমবঙ্গে আমি একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে আমি আসছি জয়দেব প্লিজ, আমি একটু শান্তি শান্ত হন। জয়দেবদা না আজকাল খুব ইন্টারেস্টিং কথা বলছেন। কিছুদিন আগে উনি অগ্নিপথ প্রজেক্টটাকে সমর্থন করেছিলেন, যেটা নরেন্দ্র মোদীর প্রজেক্ট। আজকে উনি বললেন বিক্ষুব্ধরা, আরে বলতে দেবেন তো, শুনুন না আপনারই। জয়দেব একটু বক্তব্যগুলো শুনি, বক্তব্য না শুনলে শুধু নিছক ঝগড়া হয়ে থাকবে বিষয়টা। জয়দেব এক মিনিট, হ্যাঁ প্লিজ নীলাদ্রি কন্টিনিউ করুন। যে অগ্নিপথ প্রজেক্টের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাকে সমর্থন করছেন জয়দেব ধর, এটা খুব স্পষ্ট। আচ্ছা, দ্বিতীয়ত জয়দেব দাই আজ বললেন মোদী হিন্দুত্ববাদী নয়, এটা স্পষ্ট বলেছেন, আমরা শুনেছি। 3 নম্বর উনি আজকে বললেন বিক্ষুব্ধ বলেছেন, রেকর্ডিং দেখে নেবেন, আমি চ্যালেঞ্জ করছি, দেখে নেবেন। 3 নম্বর কথা হচ্ছে উনি আজ বললেন বিক্ষুব্ধরা বিশ্বাসঘাতক হয়, অর্থাৎ ইনডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক, উনি ধান্দাবাজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি মেনে নিচ্ছি ওনার এটা যেভাবে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের কথা বললেন, ঠিক একইভাবে জয়দেবদার মধ্যে আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। 2 দিন বাদে অন্য কিছু দেখবো, কিন্তু ধরুন তৃণমূলের কথা ধরুন, তৃণমূলের প্রচুর বিধায়ক যদি মনে করেন ঠিক যেভাবে মুকুল রায়কে দলে ফিরিয়ে আনা হচ্ছে, যেভাবে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন তাদের ফিরিয়ে আনা হচ্ছে, তার প্রতিবাদে তারা যদি কাল তৃণমূল ছেড়ে বেরিয়ে আসেন, ঠিক যেভাবে আজকে শিবসেনার বিধায়করা বেরিয়ে এসছে, এবং তাতে যদি পশ্চিমবঙ্গ সরকার ভেঙে পড়ে, তখনও তাদের কি জয়দেবদা ধান্দাবাজ বলবেন? তাদের কি ধান্দাবাজ বলছেন সেই আশঙ্কায়, কারণ অশনি সংকেত জয়দেবদা অলরেডি পশ্চিমবংগে দেখতে পাচ্ছেন। আজকে যেটা মহারাষ্ট্রে হয়েছে, কাল সেটা পশ্চিমবঙ্গে হতে চলেছে। উত্তর নেব জয়দেব ঘর 1 মিনিট সময়। এইরকম মানে ওনার বিশ্লেষণ শুনে আমার মনে হচ্ছে এটা রকের বিশ্লেষণ উনি করলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি আপনারা চান না, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ডিক্লেয়ার করবে, সরকার বিধানসভা ভেঙে দিয়ে আবার ভোটে নামবে, এবং ভোটে নেবে এবার 213 নয়, এবার 213-র অধিক আসন নিয়ে আসবে। কারণ মা মাটি মানুষের ঘরে ঘরে আজকে লক্ষ্মীর ভান্ডার, জ্যোতিষবিদ্যা চর্চা করছেন, জয়দেবের বক্তব্য শেষ করতে দেব। আপনি তো জ্যোতিষবিদ্যা শুরু করলেন। আজকে উদ্ধব ঠাকরের দম নেই সরকার ভেঙে দিয়ে আবার ভোটে যাবার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুলোবেন না আর কাউকে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন কেন? আবার সরকার, আপনি ওনাকে ধান্দাবাজ বললেন, আজকে ভেঙে দেখান, আবার বলছেন উনি সরকার ভেঙে দিচ্ছেন। শুনে নিন কি বলছেন? অর্থাৎ পরিস্থিতিতে আপনি মেনে নিচ্ছেন। আরে আবার একটু আগে বলেন উনি হিন্দুত্ববাদী নন। করার জন্য হিন্দুত্ববাদী বলেছি, নরম হিন্দুত্ববাদী, চরম হিন্দুত্ববাদীর মধ্যে হিন্দুত্ববাদের পথ থেকে মোদী সরে এসেছেন বলেছেন। তাহলে কি জয়দেব আসলে শিবসেনার বিধায়কদের মধ্যে যা দেখতে পাচ্ছি তার প্রতিফলন জয়দেবদের মধ্যে পড়ছে। উনি মমতার বিরোধী হয়ে গেছেন, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি এই মুহূর্তে প্রশ্নটা দাঁড়িয়ে রয়েছে হিন্দুত্বের উপর? মহারাষ্ট্রের প্রশ্ন কি দাঁড়িয়ে রয়েছে হিন্দুত্বের উপর? বেশ, ঠিক আছে জয়দেব বাবু, বুঝতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের দিকে যদি তাকাই, আমি গোটা ভারতবর্ষের কথা না হয় ছেড়েই দিলাম, গোটা ভারতবর্ষে তামিলনাড়ুতে কিংবা পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে আগামীতে, এরকম একটা আশঙ্কার কথা অনেকেই ইতিমধ্যে আলোচনা করতে শুরু করে দিয়েছেন। কিন্তু আমি ছেড়ে দিলাম সেই বিষয়গুলো। কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্র আমাদের চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিচ্ছে আসলে ওই চরম হিন্দুত্ব, নরম হিন্দুত্ব না কি একটা বলছিলেন, হিন্দুত্ববাদের সঙ্গে লড়াই, অন্য ধর্ম, মানে ওই ধর্মের বিষয়টাই কি এই মুহূর্তে তাহলে মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে রাজনীতিতে? প্রশ্নটা করে নি, যে প্রশ্নে মহারাষ্ট্রে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে,
আদতে কি সেটাই এই মুহূর্তে সবচাইতে বড় ক্রাইটেরিয়া মহারাষ্ট্রে রাজনীতি? পার্টি ধান্দাবাজি, আমি এক এক করে যাবো, মহারাষ্ট্রে এক এক করে পার্টি- যাবো। আমি হ্যাঁ, এক জয়দেব মিনিট, ঘর, এক 30 মিনিট সেকেন্ড। সেকেন্ড বলে নি। জয়দেব, 30 মহারাষ্ট্রে সেকেন্ড। মহারাষ্ট্রে পার্টি ধান্দাবাজি, ঘোড়া কেনা বেচা হবে। ঘোড়ারা চারা খাওয়ার জন্য সুরাট বিমানবন্দর থেকে আসামে গিয়ে বসেছিল এবং সেখানে মোটা ভাই টাকার থলি পাঠিয়ে দিয়েছে, কেনা বেচা হয়ে গেছে, চারা পেয়ে গেছে, প্রমাণ ঘোড়া এসে আছে? আস্তা বলে ঢুকে যাবে। প্রমাণ আছে? আপনি একদম, অভিযোগ আনছেন, একদম প্রমাণটা একটু পেশ আছে। করবেন। হ্যাঁ, পেশ করবো সঠিক জায়গায়, যেখানে পেশ করার সেখানে পেশ করবো। চ্যালেঞ্জ করার জায়গায় তো আপনি মানে নেই। হাই নিউজ নীলাদ্রি, যাবো, 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 30 নয়। সেকেন্ড সময় যাচ্ছে। একদম না, না, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, ঠিক আছে? জয়দেব ঘোড়া বাবু, কেনা প্রমাণ বেচা নেই। হয়ে গেছে, জয়দেব বাবু, আস্তা সময় বলে শেষ। ঘোড়া ফিরে 30 গেছে। সেকেন্ড সময় আমি দিচ্ছি প্রত্যেককে। এটা 30 কোনো সেকেন্ড সময় ধর্ম দিচ্ছি। ধর্ম নয়, 30 পার্টি সেকেন্ড, 30 সেকেন্ড, ধান্দাবাজি। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। সুভাষিস ভট্টাচার্য, আমি বল সুভাষিস ভট্টাচার্য, 30 সেকেন্ড। সুভাষিস দা, আপনার কথা শোনা যাচ্ছে না। সুভাষিস দা নীরব হয়ে গিয়েছেন। কেন হয়ে গিয়েছেন নীরব আমি ঠিক জানি না। সুভাষিস দাকে সরব হয়ে উঠতে বলছি, কারণ এটাই বোধহয় সরব হওয়ার সময়, কারণ মহারাষ্ট্রে আপনাদের হাত থেকে সরকার বলছি সরে যাচ্ছে, এরকম একটা বলছি পরিস্থিতি। যে পোলারাইজ যদি করে ভোট পোলারাইজেশন হওয়ার পর যদি বিজেপি ডিভিডেন্ড পায়, নিশ্চয়ই পোলারাইজ করবে। মমতা ব্যানার্জি ওখানে মুসলিমদের ভোট পোলারাইজ করছে, এটা অস্বীকার করে লাভ নেই, এবং স্যার তার ফল পাচ্ছে। পোলারাইজেশন থাকতে পারে, কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে বললেন না সৈকত বাবু কিছুক্ষণ আগে, যে মমতা ব্যানার্জি আলাদা দল করেছে, কংগ্রেস ছেড়ে তো আলাদা দল করেছিল। 98 সালে আবার কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করলো কেন? এবং বিজেপির সাথে দ্বিতীয়বার গেল কি জন্য? দুবার গেল বিজেপির সাথে গেল কেন? দুবার বিজেপির সাথে গেল কেন? মমতা ব্যানার্জি কোন অবস্থাতে বিজেপি বিরোধিতা, মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী নয়, মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী নয়, বিজেপি বিরোধী নয়, বিজেপি বিরোধী নয় মমতা ব্যানার্জি। সীমিত সময়। আমি সুভাষিস ভট্টাচার্যকে বলবো, আসলে সেটাই সত্যি, কারণ রাজনীতিতে চিরকালীন শত্রু চিরকালীন মিত্র বলে কেউ নেই, তাই আপনারা কখনো শত্রু কখনো মিত্র। আমি এই জায়গা থেকে আমি এই ঢুকছি না এই বিতর্কটার মধ্যে। আমি ভাস্করদের কাছে যাবো, 30 সেকেন্ড। হ্যাঁ, দেখুন, এই হিন্দুত্ব কথাটা, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান, এটা ভারতীয় জনতা পার্টি এটা কখনোই মনে করে না। কারণ আজকে ভারতীয় জনতা পার্টিকে যতই সাম্প্রদায়িক বলুক, এটা সাম্প্রদায়িকতাটা করছে তৃণমূল কংগ্রেস এবং অন্য সিপিএম বহুদিন ধরে করে আসছে, যে একটা সম্প্রদায়কে তারা কল্যাণ দিয়ে এসছে। আমরা সাউথ 24 পরগনার একজন এমপি কে দেখেছিলাম, উনি বলেছিলেন যে বিজেপির লোকেদের হিন্দুরা যেন ভোট দিতে না পারে, তা ওপেনলি সেটা চলে এসেছিল। সুতরাং আমরা জানি হিন্দুদের পাশে এরা কোনো রাজনৈতিক দল থাকবে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম সকলের পাশে থাকে, কারণ আমাদের সমস্ত সেল ইউনিট তাহলে 80-20 তাই শিবসেনা থেকে 80-20 তথ্য শিবসেনা থেকে বিক্ষুব্ধ হয়ে উঠে গিয়েছেন যারা, তাদেরকে হয়তো কাছে টেনে নেবেন। আমি জানি না ঠিক কি হবে, আমি জানি না। এটাই সাধারণ মানুষ চায়। আমি অধ্যাপক সৈকত মন্ডলের কাছে যাব। আসলে হিন্দুত্ববাদের প্রশ্নেই শিবসেনার বিক্ষুব্ধদের কাছে টেনে নেবে কিনা বিজেপি, সেটা এখনই বলা যাচ্ছে না। 30 সেকেন্ড সময়, অধ্যাপক সৈকত মন্ডল। না, এটা তো সঞ্জয় রাউত বলে দিয়েছেন যে এটাকে ওরা শিখণ্ডী করেছে এই শব্দবন্ধটিকে, কিন্তু আপনারা এই মুহূর্তে শেষের দিকে যে আলোচনাটা এলো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নুপুর শর্মার ওই বক্তব্যের পর 53টা দেশ থেকে যখন ধাক্কা খেলো, আমাদের অপমানিত হলাম আমরা, তখন কিন্তু প্রধানমন্ত্রী আব্বাসের নাম বললেন। আব্বাস তার বন্ধু ছিল, তার বাড়িতে খাওয়া দাওয়া করতো, তার আগে কোনোদিন তিনি কিন্তু কোনো আব্বাসের নাম তার মুখে শোনা যায়নি। এইগুলো বুঝতে হবে, এবং এভাবেই ইস্যু ভিত্তিক আপনাকে বুঝতে হবে। সুভাষিস দা আমায় বললেন যেটা, যে সেই কংগ্রেসের কাছেই ফিরে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তাহলে সেই কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত নামে রাষ্ট্রপতিকে সমর্থন করছেন? ইস্যু ভিত্তিক দলগুলো রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সমর্থন করছেন না, করছে তো। কারণ হলো যে এটার ব্রডার স্পেকট্রামে করছে। এইটাই আমি বলতে চাইছি, আমি এই কথাই বলতে চাইছি, ইস্যু ভিত্তিক দলকে সমর্থন করা আর একটা বেনিফিটেড হওয়ার জন্য চলে যাওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তবে ভারতের সংসদীয় গণতন্ত্রে এই মুহূর্তে হট টপিক, একটা হট কেকের মতন বাজারে বিকোচ্ছে ধর্ম, তাই নয় কি? সেই জায়গাটা থেকেই কি আরো একবার মহারাষ্ট্রকে এরকম ভাঙন দেখতে হচ্ছে? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে লাস্ট 30 সেকেন্ডের জন্য যাব। নীলাদ্রি, হিন্দুত্বের মতাদর্শটা বীর সাভারকারের মতাদর্শ, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্বের অর্থ হচ্ছে, যারা হিন্দুত্ব নিয়ে পড়াশোনা করেছেন, হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
এবং এটাই একটা রাজনৈতিক ওই অস্ত্র, জন্য মানুষকে মসজিদে শ্রদ্ধা। শিবলিঙ্গ খুঁজে এটা আমার বেড়ায়। সময় নীলাদ্রির সময় আমার সময় এটা সম্ভবত। আচ্ছা, এটা প্রথম মনে করিয়ে দিই। কিন্তু সারা ভারত জুড়ে একটা হিন্দুত্বের ঝড় উঠেছে। এই ঝড়ে মহারাষ্ট্র যেরকম বেসামাল, ঠিক তেমনি রাষ্ট্রপতি নির্বাচনে দেখুন দুজন হিন্দুত্ববাদীর লড়াই, সেখানে বিরোধী পক্ষের প্রার্থীও কিন্তু হিন্দুত্ববাদী। তিনি বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রিত্ব ছিলেন নরম হিন্দুত্ব বরং কঠোর হিন্দুত্বের লড়াই, কিন্তু সারা ভারতে হিন্দুত্বের সুনামি উঠেছে। এই সুনামি আটকাবার ক্ষমতা কারণ। তার মানে 2022 সালের জুন মাসের 24 তারিখ, আমাদের এই মুহূর্তে 8টা বাজতে ঠিক 1 মিনিট বাকি রয়েছে। সেই সময় বলতেই হবে যে ভারতের রাজনীতিতে, অর্থাৎ যে ভারত ধর্মনিরপেক্ষতার বড়াই করে এসেছে গোটা পৃথিবীর কাছে চিরকাল, বুক ফুলিয়ে বলে এসেছে মুচি ম্যাথর সকলেই আমার ভারতবাসী, আমার ভাই, সেই স্বামীজির বক্তব্যটা থেকে এই মুহূর্তে বোধহয় কিঞ্চিত আমরা সরে গিয়ে ওই হিন্দুত্ব ইত্যাদি ইত্যাদির বিষয়টাকে সামনে আনবার চেষ্টা করছি। যে হিন্দুত্বের সাথে শান্ত ধর্মনিরপেক্ষতার কোনো বিরোধ নেই। হিন্দুস্থান কোনো বিরোধ নেই। শব্দটার সঙ্গে সিন্ধু নদী মুখ আর মুখোশের মধ্যে যেমন বিরোধ আছে, এটা তেমনই আছে। হিন্দু সিন্ধু থেকে এসছে। বক্তব্যটা অন্য জায়গায়, যে এই বিষয়টাকে আমরা হিন্দু বলে কোনো শব্দ, এই বিষয়টাকে আমরা হিন্দু আমাদের রাজনীতির কাজে লাগাতে দ্বিধা করি। এই মুহূর্তে যা আমাদের ইন্ডিয়ার ইথোস ছিল সেটাকে আমরা এই মুহূর্তে ইন্ডিয়ান পলিটিক্সে কাজে লাগিয়েছি। এটা হচ্ছে হিন্দু বলে থেকে বোধহয় শিবসেনার বিক্ষুব্ধরা বিজেপির সঙ্গে মিশে যেতে চলেছে। এতটা আগে থেকে স্পেকুলেট করা ঠিক হবে না, কিন্তু আদতে তাই যদি সত্যি হয় তাহলে আগের কথাগুলো বোধহয় সত্যি হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের আলোচনায় জয়দেব ঘর, অনেক ধন্যবাদ ভাস্কর দে, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ অধ্যাপক সৈকত মণ্ডল এবং অনেক ধন্যবাদ সুভাষিস ভট্টাচার্যকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আসলে ধর্মীয় মেরুকরণ নয়, সেই সঙ্গে সঙ্গে একটা কি বলবো, একটা ধারণা, একটা ধ্যান, একটা বিষয়কে তুলে ধরা, যে বিষয়টার আড়ালে আড়ালে ওই অনেক সময় এরকমটা হয় না, দেখবেন আপনি সিনেমাতে এরকমটা হয় যে একটা টেবিল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর তার আড়ালে নায়ক নায়িকা পালিয়ে যাচ্ছেন ভিলেনের দৃষ্টি এড়িয়ে। ঠিক সেই রকমভাবে ওই একটা আড়াল থাকলে পালিয়ে যেতে সুবিধা হয়। সেরকমটাই কি ঘটতে চলেছে মহারাষ্ট্রে? গুয়াহাটি থেকে মহারাষ্ট্রে আসবেন এবং তারপর কি কি করবেন বিক্ষুব্ধ একনাথ শিন্ডের দলবল, সেটা আমরা জানি না। উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, অজিত পাওয়ার কালকে বৈঠক করে, আজকে বৈঠক করে এবং কালকে বৈঠক করে ঠিক কি ঠিক করবেন সেটাও আমরা জানি না। আমাদের তাকিয়ে থাকতে হবে এই মুহূর্তে রাজনৈতিক চাপান উত্তরের দিকে, যে চাপান উত্তর দেখতে দেখতে আমরা ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছি। আজকের হাইটক এই অবধি, নমস্কার।